ফ্রেজ অ্যান্ড ক্লজের নাম শুনছি, রিডিং পড়ার সময় প্রায়ই হচ্ছে যে আমরা দেখতেছি যে স্টুডেন্ট গুলা ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্য ফ্রেজ অ্যান্ড ক্লজেস, অর্থাৎ আইডেন্টিফাই করতে পারতেছে না কোন পার্টটা ফ্রেজ, কোন পার্টটা ক্লজ, কোনটা কি ক্লজ, কোনটা কি হিসাবে ব্যবহৃত হচ্ছে। এই জিনিসটা হচ্ছে যে নিজে আইডেন্টিফাই করতে পারতেছে না। সো এই জন্য হচ্ছে যে আমাদের আজকের ক্লাস টপিক হবে হচ্ছে ফ্রেজ অ্যান্ড ক্লজ। শুধু হচ্ছে যে রিডিং এ যে আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারতেছেন এটা না, এটা আপনার রাইটিং টাস্ক 2 and 1-এ হচ্ছে মারাত্মক ধরনের প্রবলেম ক্রিয়েট করবে যদি হচ্ছে যে আপনি ক্লজ গুলা অ্যাড না করেন, অর্থাৎ আপনার সেন্টেন্সকে কমপ্লেক্স স্ট্রাকচারে রূপান্তরিত না করেন। কমপ্লেক্স স্ট্রাকচার মিন্স হচ্ছে যে আপনার জাস্ট ওই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে ক্লাসিফিকেশন ওইটা না, সিম্পল সেন্টেন্সেও কমপ্লেক্স স্ট্রাকচার অ্যাড করা যায়। লাইক হচ্ছে যে যদি হচ্ছে যে সাবজেক্টটাকে হচ্ছে যে আমরা যদি নাউন ক্লজ দিয়ে বড় করে ফেলি, ঠিক আছে, বা নাউন ফ্রেজ দিয়ে বড় করে ফেলি, তখন ওইটা কমপ্লেক্স ফ্রেজ হয়ে যায়। নাউন ফ্রেজটা কমপ্লেক্স হয়ে যায়। লাইক যদি হচ্ছে যে এটা কি কি বলা যায়, প্রি মডিফিকেশন বা পোস্ট মডিফিকেশন যদি অ্যাড করা হয় মেইন নাউনের সাথে, ফ্রেজে তো একটা মেইন নাউন থাকে বা ক্লোজেও তো একটা মেইন নাউন থাকে, তো সেটার আগে বা পরে যদি হচ্ছে যে আমরা কিছু প্রি এবং পোস্ট মডিফিকেশন অ্যাড করে বড় একটা সাবজেক্ট বানাই, তখন সিম্পল সেন্টেন্সটাও কমপ্লেক্স হয়। কমপ্লেক্স স্ট্রাকচার মিন্স এখানে শুধু হচ্ছে যে কমপ্লেক্স যে সেন্টেন্স স্ট্রাকচার আমরা জানি যে স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স 3 টাইপের, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমরা মনে করি যে শুধু কমপ্লেক্স সেন্টেন্সটা, ওইটা না। এখানে পুরা ইস্যুটা আপনার সেন্টেন্সের স্ট্রাকচারটা কমপ্লেক্স করতে হয়, ঠিক আছে। সো আমরা যদি প্রথমে হচ্ছে ডেফিনেশনের দিকে যাই, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অর ডিফারেন্স বিটুইন ফ্রেজ অ্যান্ড ক্লজ, ঠিক আছে। ডেফিনিশনে অর্থাৎ ফ্রেজ অ্যান্ড ক্লজ কাকে বলে আর ডিফারেন্সটাই বা কি এদের মাঝে, ঠিক আছে। তো এখানে গ্রামার সব থেকে বেশি রেসপন্স করে দেখি আফরিন। সো আফরিন, ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট ফ্রেজ অ্যান্ড ক্লজ? ফ্রেজ সজীব, সজীব, how do you understand by phrase and clause? ফ্রেজ বলতে আমি যেটুকু বুঝি যে এখানে হচ্ছে মানে কম্বিনেশন অফ ওয়ার্ডস যেখানে হচ্ছে এই কোনো ভার্ব ক্লিয়ার, থাকে। ইয়া, মাইক্রোফোন ক্লোজ করো, মানে হচ্ছে কাছাকাছি নাও। এটা শোনা যাচ্ছে? হুম। মানে একাধিক ওয়ার্ড বা কম্বিনেশন অফ ওয়ার্ড যেখানে হচ্ছে কোনো ভার্ব থাকে না সেটাকে হচ্ছে ফ্রেজ বলে, আমি যেটা হুম। বুঝি। হুম। আর ক্লজে হচ্ছে ভার্ব থাকে, মানে যে কম্বিনেশন অফ ওয়ার্ডটা থাকে সেখানে ভার্ব উপস্থিত থাকে ক্লজের ক্ষেত্রে। ফ্রেজের ক্ষেত্রে ক্লজ থাকে না, এই সরি মানে ভার্ব থাকে না। হুম। যদি ভার্ব দেখাই দেয়া যায় ফ্রেজে।
যদি ভার্ব তুমি দেখাই দেই আসলে অত অত ডিটেলস তো আমি জানি না আর কি, আমি যেটুকু জানি। আচ্ছা, তোমার ডেফিনেশন অনেক অংশে ঠিক আছে। এই ভার্বটা হবে ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব থাকে ফ্রেজে, ফাইনিট ভার্ব থাকে না। ঠিক আছে, অর্থাৎ গ্রুপ অফ ওয়ার্ড having a finite verb and a subject express a clear meaning called clauses, and group of words which don't have subject and finite verb called phrase, but they also express a meaning। ঠিক আছে, অর্থাৎ ফ্রেজ এবং ক্লজের মধ্যে মেইন ডিফারেন্সটা হচ্ছে ফাইনিট ভার্ব অ্যান্ড সাবজেক্টের ক্ষেত্রে। ঠিক আছে, অর্থাৎ ক্লজের ক্ষেত্রে একটা সাবজেক্ট থাকবে নির্দিষ্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকবে। ফ্রেজের ক্ষেত্রে সাবজেক্ট থাকবে, কখনো থাকে কখনো থাকে না, তবে নির্দিষ্ট থাকে না, ফাইনিট ভার্ব থাকে না। ঠিক আছে, এইটাই ডিফারেন্স। এও একটা মিনিং শো এক্সপ্রেস করে, ক্লজও একটা মিনিং এক্সপ্রেস করে। ঠিক আছে, তো আমরা প্রথমে ফ্রেজ দিয়ে শুরু করি। ঠিক আছে, অনেক ধরনের ফ্রেজ আছে। আচ্ছা, ফ্রেজের ডেফিনিশন তো আমরা দেখলাম যে গ্রুপ অফ ওয়ার্ড হ্যাভিং নো সাবজেক্ট অ্যান্ড ফাইনিট ভার্ব, অর্থাৎ গ্রুপ অফ ওয়ার্ডে কোনো সাবজেক্ট থাকবে না বা ফাইনিট ভার্ব থাকবে না, বা পূর্ণাঙ্গ কোনো একক বাক্য গঠন করবে না, কিন্তু একটা অর্থ প্রকাশ করতে পারে। ঠিক আছে, একটা স্পিচের একটা নির্দিষ্ট অংশ, পার্ট। ঠিক আছে, এটাকে আমরা ফ্রেজ বলি। ঠিক আছে, ফ্রেজের ক্লাসিফিকেশনে বহু ধরনের ক্লাসিফিকেশন আছে। ঠিক আছে, আমরা প্রচুর ক্লাস মানে ফ্রেজের ক্লাসিফিকেশন জানি। নাউন ফ্রেজ, তারপরে প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ইন্টারজেকশন ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, অ্যাজেক্টিভ ফ্রেজ, তারপরে জিরান্ড ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, পার্টিসিপাল ফ্রেজ, এরকম অনেক ফ্রেজ আছে। ঠিক আছে, তো আমরা কিছু দেখবো আর কিছুর হচ্ছে ইনডেপথে যাব। লাইক হচ্ছে নাউন ফ্রেজ অ্যান্ড জিরান্ড ফ্রেজের ডিপ, একেবারে ডিপে যাওয়া লাগবে। কারণ কি, এই দুইটা হচ্ছে যে আমাদের রাইটিং অ্যান্ড রিডিং এর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজেস, অ্যান্ড frequently you will find this type of phrase in reading passages, and you have to write in your writing text to impress your examiner for higher band score। সো আমাদের এই যে যে ফ্রেজ গুলা আছে, এগুলার হচ্ছে যে জাস্ট প্রথম কয়েকটার আমরা ডেফিনেশন এবং কিভাবে কাজ করে এটা একটু দেখি, যাতে আইডিয়া থাকে, এবং নাউন ফ্রেজ এবং জিরান্ড ফ্রেজের ডেপথে যাব। ঠিক আছে, নাউন ফ্রেজ কি, হোয়াট ইজ নাউন ফ্রেজ? নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, নাম শুনে তো মনে হচ্ছে যে যেটা নাউন হিসেবে কাজ করবে এরকম কিছু, হ্যাঁ, যে ফেসটা। গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট ওয়ার্ক অ্যাজ এ নাউন, অর্থাৎ নাউন ইকুইভ্যালেন্ট হিসেবে কাজ করতে পারে, এরকম ফ্রেজ গুলাকে নাউন ফ্রেজ বলা হয়। ঠিক আছে, এখন নাউন যেসব কাজ করে, নাউন ফ্রেজ সেম সব কাজগুলাই করতে পারে। এবং নাউন ফ্রেজের স্ট্রাকচার যদি হচ্ছে যে আমরা দেখি, তাহলে অনেকগুলা স্ট্রাকচার আছে। যেমন হচ্ছে নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন। ঠিক আছে,
যদি বলি, তো এটার উদাহরণ কি? পোয়েট অফ নেচার, হু? পোয়েট অফ নেচার, হু? উইলিয়াম ওটস। কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ? হ্যাঁ। কে? তো এখানে স্ট্রাকচারে দেখেন, নাউন, নাউন মাঝে একটা প্রিপোজিশন, পয়েট অফ নেচার, এটা তিনটা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড হিসেবে কাজ করতেছে, অ্যাজ এ নাউন হিসেবে কাজ করতেছে। এটা নাউন ফ্রেজের একটা স্ট্রাকচার। কি স্ট্রাকচার? নাউন, প্রিপোজিশন, নাউন। ঠিক আছে। দেন গত ক্লাসে তিনটা স্ট্রাকচার দেখাইছিলাম, ডিটারমাইনার প্লাস নাউন। ডিটারমাইনার প্লাস নাউন মিন্স হচ্ছে যে এখানে ডিটারমাইনার মিন্স হচ্ছে যে আপনি এ এন দি এন ডেমনস্ট্রেট করার যে ওয়ার্ডগুলো আছে, দিস দ্যাট দোস, এরকম যে কয়েকটা ওয়ার্ড আছে, ওগুলাও হচ্ছে যে আপনার ডিটারমাইনার হিসেবে কাজ করে। ঠিক আছে। সো ডিটারমাইনার প্লাস নাউন, যেমন হচ্ছে ফিউ বয়েস, ফিউ বয়েস। ডিটারমাইনার প্লাস নাউন, দ্য পারসন। ঠিক আছে। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন কেমন হইতে পারে? উম এ অনেস্ট বয়। ঠিক আছে। অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এটা তো ডিটারমাইনার, ডিটারমাইনার, ডিটারমাইনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলো মনে হয় এটা। এটা আছে, আপনি ধরতে পারেন। বা হচ্ছে যে আপনি এটা আর্টিকেল, তাহলে হচ্ছে আপনি শুধু অনেস্ট বয় লিখেন, অনেস্ট বয়, গুড বয়, বিউটিফুল গার্ল, এই জি। স্ট্রাকচারও আছে। ডিটারমাইনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই স্ট্রাকচার তো গত ক্লাসে দেখাইছি। ডিটারমাইনার প্লাস ডাবল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই স্ট্রাকচারও আছে। ডিটারমাইনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই স্ট্রাকচারও আছে। তারপরে নাউন, নাউন প্লাস এন্ড প্লাস নাউন, এই স্ট্রাকচারও আছে। এটা এই সব স্ট্রাকচার কিসের? এটা হচ্ছে নাউন ফ্রেজের। ঠিক আছে। এটা ডিটেলসে যাচ্ছি, ওয়েট। এগুলা হচ্ছে ডেফিনেশন দেখলাম। ওকে, দেন হচ্ছে যে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ কি? অ্যাডজেক্টিভ যে সব উম, কি, যেগুলা হচ্ছে যে আপনার গ্রুপ অফ ওয়ার্ড ওয়ার্ক অ্যাজ এ অ্যাডজেক্টিভ অর মডিফাই দা
নাউন আর নাউন ইকুইভ্যালেন্টকে মডিফাই করে, সেই জিনিসটাকে হচ্ছে নাউন ফ্রেজ বলে। ঠিক আছে, অর্থাৎ নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট যে ইস্যুগুলো আছে তাদের হচ্ছে মডিফাই করে, সেটাকে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। অ্যাডজেক্টিভ ফ্রেজের উদাহরণ যদি দেই, উম, কেউ একটা উদাহরণ বলেন তো দেখি, শুনি। The dog playing playing with the ball is very friendly। এখানে এই যে পর্যন্ত, এ পর্যন্ত এটা হচ্ছে কি, প্লেইং উইথ দ্য বল, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, সরি, অ্যাডজেক্টিভ, এখানে লেখাই তো আছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অর্থাৎ এটা যখন মডিফাই করে, কাকে মডিফাই করতেছে এখানে বলেন তো? কাকে মডিফাই করতেছে? দ্যাট প্লেইং ডগকে, উইথ, হ্যাঁ, প্লেইং উইথ দ্য বল, এটা তো হচ্ছে ডগকে রেফার করতেছেন। হ্যাঁ, ডগকে মডিফাই করতেছে, ডগকে। সো এটা as এই যে নাউন ডগটাকে হচ্ছে মডিফাই করতেছে, সো এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা হচ্ছে যে পার্টিসিপেল অথবা প্রিপোজিশন দিয়ে নাউনের পরে, মানে অ্যাডজেক্টিভ ফ্রেজের স্ট্রাকচার কেমন হয়? নাউনের পরে সাধারণত পার্টিসিপাল থাকে অথবা প্রিপোজিশন দিয়ে শুরু হয়। ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি কি দিয়ে শুরু হয়? নাউনের পরে পার্টিসিপাল দিয়ে। এই যে এখানে প্লেইং, প্লেইং কিন্তু পার্টিসিপাল, অর্থাৎ নাউনের পরে হয় পার্টিসিপাল দিয়ে শুরু হবে অথবা প্রিপোজিশন দিয়ে শুরু হবে, এরকম ফ্রেজকে নাউন অ্যাডজেক্টিভ ফ্রেজ বলা হয়। ঠিক আছে, এরপরে আসেন হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে যে আমরা এই আহ, ওই যে কিছু প্রিপোজিশন একসাথে দেখি না, যে ইন ফ্রন্ট অফ, বাই ডিন্ট অফ, এরকম একসাথে অনেকগুলা ওয়ার্ড মিলে একটা প্রিপোজিশনের ন্যায় কাজ করে না? দেখেননি আপনারা? দ্য বয় ইন ফ্রন্ট অফ মি ইজ কি, কি বানাবো বয়টাকে? অ্যাসেসিনার।
অর্থাৎ যে ওয়ার্ড ফ্রেজ প্রিপোজিশনের ন্যায় কাজ করে, অর্থাৎ গ্রুপ অফ ওয়ার্ড যখন একটা প্রিপোজিশনের ন্যায় কাজ করে নাউনের সাথে সেন্টেন্সের বাকি অংশের কানেকশন করে দেয়, ওইটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলা হয়। যেমন ইন ফ্রন্ট, ফ্রন্ট, ফ্রন্ট অফ, বাই, বাই, ডিন্ট অফ। অ্যাডভার্বাল ফ্রেজ, অ্যাডভার্বাল ফ্রেজ অর্থাৎ এখানে হচ্ছে যে এই যে এদের যে নাম, এদের নাম অনুসারে যে ডেফিনেশন আসে, অর্থাৎ অ্যাডভার্বের ন্যায় কাজ করে, প্রিপোজিশনের ন্যায় কাজ করে, বা জিরান্ডের মতো কাজ করে, যে যার মতো কাজ করবে তাকে সিম্পলি ওই ফ্রেজ বলা হবে। একেবারে সহজ হিসাব। ক্লিয়ার নাকি কোনো ঝামেলা আছে? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার। অর্থাৎ যে গ্রুপ অফ ওয়ার্ড যা যে পার্টস অফ স্পিচের ন্যায় কাজ করবে, ওই গ্রুপ অফ ওয়ার্ডকে ওই পার্টস অফ স্পিচের নাম অনুসারে ফ্রেজ হিসেবে ধরা হবে। এটা যদি অ্যাডভার্বের ন্যায় কাজ করে, অ্যাডভার্ব ধরেন কোনো ফ্রেজ যদি হচ্ছে যে বাক্যে ভার্ব অথবা অ্যাজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্ব বা হোল সেন্টেন্সকে মডিফাই করে, তখন তাকে কি বলা হবে? অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে। এখন আমরা হচ্ছে যে এই যে দুইটা ফ্রেজের কথা বললাম, আমাদের নাউন ফ্রেজ এবং উম, কি জিরান্ড ফ্রেজ, এই দুইটার স্ট্রাকচার লিজের বই থেকে দেখব। জিরান্ড কি আমরা জানি, যা জিরান্ড, জিরান্ড হচ্ছে ভার্বে প্লাস, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, ওয়ার্ক, ওয়ার্ক অ্যাজ এ নাউন। যেমন যেমন ওয়ার্কিং, এটা হচ্ছে যে আমাদের ইউজের উপর ভিত্তি করে হচ্ছে যে আমরা একে উম, কি জিরান বলতে পারি অথবা পার্টিসিপল বলতে পারি। যেমন এ যদি হচ্ছে যে ওয়াকিং মাদার, ওয়ার্কিং মাদার, এটা এই ওয়ার্কিং যদি মাদারের আগে বসে সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অর্থাৎ তখন সে হচ্ছে যে পার্টিসিপল হিসেবে কাজ করে। আর যদি শুধু ওয়ার্কিং থাকে, এরপরে কোনো নাউন না থাকে এবং সে একা একটা সাবজেক্ট হিসেবে বসে, তখন সেটাকে জিরান্ড বলে। এখন এই যে যে মেইন নাউন, একটা নাউন ফ্রেজ বা জিরান্ডে একটা মেইন নাউন তো থাকবে। এটা নাউন ফ্রেজের যে মেইন নাউন, এইটা আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ। কেন
এই অনুসারে ভার্ব সিলেক্ট করতে হয়, ঠিক আছে। এবং এই নাউন ফ্রেজের বা জিরান্ড ফ্রেজের যে কিওয়ার্ড, এইটার উপর ডিপেন্ড করে আপনার ভার্ব সিলেক্ট করতে হয় এবং আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট গুলা অ্যারেঞ্জ করতে হয়। এই যে যদি কেউ এই জিনিসটা ভুল করে তখন হচ্ছে যে রাইটিং এ লিখতে গিয়ে প্রবলেম করে এবং রিডিং এর ক্ষেত্রে অ্যান্সার, কারেক্ট অ্যান্সার নিতে পারে না। কারণ হচ্ছে কি, নাউন ফ্রেজে একাধিক নাউন থাকতে পারে। কোনটা মেইন নাউন, অর্থাৎ ওই ফ্রেজের যে সাবজেক্ট বা ওই সেন্টেন্সের যে মেইন সাবজেক্ট, এইটা নিতে পারে না তখন। কেন নিতে পারে না? এই স্ট্রাকচার গুলা ক্লিয়ারলি জানে না। যেমন আমরা যদি হচ্ছে আমরা ডেফিনিশন তো পড়ছি, এখন ডেফিনিশনের দরকার নাই, স্ট্রাকচারও আমরা দেখে আসছি। এখন এই যে যে স্ট্রাকচার, ডিটারমাইনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা হচ্ছে যে একটা নাউন ফ্রেজের স্ট্রাকচার। এখানে ডিটারমাইনার কি সে জিনিসও আমি আগে বলে আসছি, যে এন দিয়ে এবং সাম ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড অ্যান্ড পসেসিভ ওয়ার্ড, এগুলা আহ, যেগুলা হচ্ছে ডিটারমাইনার হিসেবে কাজ করতে পারে, ওই জিনিসগুলাকে হচ্ছে যে আমাদের ডিটারমাইনার বলা হয়। তো এটার স্ট্রাকচারে এরকম স্মল টাউন, ঠিক আছে। ওই কিছুক্ষণ আগে আমি বলছি যে এটা যে প্রি মডিফাই করতে পারে বা পোস্ট মডিফাই করতে পারে মেইন যে নাউনটা, এটাকে, ঠিক আছে। আগেও বসে, পরেও বসে, এবং এর সাথে মেইন নাউন ছাড়াও আরো একাধিক ওয়ার্ড থাকে। সো এই জিনিসগুলো আমরা দেখি না কখনো। যেমন এখানে দেখেন, ডিটারমাইনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস মেইন নাউন, প্রিপোজিশন, ডিটারমাইনার, অ্যাডজেক্টিভ, নাউন, নাউন। এ স্মল টাউন উইথ এ হেলদি টুরিস্ট ট্রেড। এখানের এই যে যে মেইন নাউনটা, টাউন, অনেক সময় হচ্ছে যে এই জিনিসগুলা আইডেন্টিফাই করতে পারেন না রিডিং এর ক্ষেত্রে, যারা নাকি এই বইগুলা ভালোভাবে না পড়ে। এই বইটা যদি ভালোভাবে পড়েন তাহলে আপনার রাইটিং টাস্কটু ভালো হবে, রিডিংটাও ভালো হবে, এবং স্পিকিংও ভালো হবে। কেন? এখানে হচ্ছে যে কমপ্লেক্সের মানে হচ্ছে যে 14 গোষ্ঠী ক্লিয়ার করে দিছে। এই বই পড়ার পর যদি কারো কমপ্লেক্স নিয়ে প্রবলেম থাকে, অর্থাৎ হাউ টু মেক সেন্টেন্স বিগার, মোর বিগার আর মোর কমপ্লেক্স, যদি কেউ না পারে তাইলে সম্ভব না আর। মানে এখানে হচ্ছে যে একেবারে ধরে ভেঙে দেখাই দিছে যে হচ্ছে যে কিভাবে আপনি একটা সেন্টেন্সকে বড় করবেন, ঠিক আছে, এবং কমপ্লেক্স করবেন। সো এখানে এই যে যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার গুলা দেখতে হবে। এখন এইখানের যে মেইন নাউন, এই নাউন অনুসারে হচ্ছে যে আমাদের ভার্ব হবে। এখন এই যে যে ডিটারমাইনার মেইন নাউনের আগে বা পরে একে মডিফাই করতে বসতে পারে। যেমন দেখেন এখানে, এ সাকসেসফুল ওয়ার্কিং মাদার, এখানে কি প্রি মডিফাই, মানে এখানে এই যে মেইন নাউন এটার আগে বসছে। এরপরে দেখেন পোস্ট মডিফিকেশন, কোম্পানিজ উইথ লার্জ রিসোর্সেস, ঠিক আছে। তো এখানে তাহলে মেইন ওয়ার্ডটা কি? এটা মেইন ওয়ার্ড কি? কোম্পানিজ। এই যে উইথ লার্জ রিসোর্সেস, ঠিক আছে। টোটালটা নাউন ফ্রেজ এবং এই ফ্রেজের মেইন ওয়ার্ড কোম্পানি। একই সাথে দুইটা প্রি অ্যান্ড পোস্ট মডিফিকেশন হইতে পারে। এ সাকসেসফুল ওয়ার্কিং মাদার উইথ চিলড্রেন, ঠিক আছে। এখানে এই যে যে সাবজেক্ট গুলা, এই যে আমাদের, এটা তো একটা সাবজেক্ট, এটা টোটালটা আমরা নাউন ফ্রেজের যে ফাংশন দেখলাম, সে কি নাউন যে ফাংশন গুলা করতে পারে, সেই ফাংশন গুলাই তো হচ্ছে যে আমাদের নাউন ফ্রেজ করতে পারে। সো আমরা এটাকে যদি হচ্ছে যে সাবজেক্ট হিসেবে নেই
বা এটাকে যদি সাবজেক্ট হিসাবে নেই, আমাদের রাইটিং টাস্ক টু এর ক্ষেত্রে, রাইটিং টাস্ক টু এর ক্ষেত্রে আমরা এটাকে সাবজেক্ট হিসেবে নিলাম। হোয়াট উড বি দ্য ভার্ব? হোয়াট উড বি দ্য ভার্ব? আমাদের ভার্বটা কি হবে? আপনি যদি মেইন মেইন নাউনটা ফাইন্ড আউট না করতে পারেন, তখন আপনি রং ভার্ব চুজ করবেন, রং অ্যান্সার চুজ করবেন হচ্ছে রিডিং এর ক্ষেত্রে। আর রাইটিং এ আপনার এই যে যে স্ট্রাকচার, এই যে যে ইরর গুলা, এই ইরর গুলা আমি প্রায়ই দেখি। স্টুডেন্টরা বলে যে কেন মার্কস দেওয়া হয় না তাদের, 4 5 6 কেন দেই? এই যে যে ইস্যুগুলা, এগুলা ক্লিয়ার না। যে আপনি এখানে একটা সাবজেক্ট হিসেবে লিখছেন, কিন্তু এটার জন্য যে কিভাবে আপনি সিলেক্ট করবেন এটা আপনি শিওর না। ইউ আর নট শিওর অ্যাবাউট দ্য ভার্ব অফ দিস সাবজেক্ট। তো এখানে আমাদের এই যে এটা দেখেন, মেইন যে নাউনটা থাকবে ওর উপর ভিত্তি করে ভার্বের ফর্মটা হবে। মেইন এই যে প্রি পোস্ট মডিফিকেশন হোক, একই সাথে হোক, যেভাবেই হোক, প্রি হোক শুধু বা পোস্ট হোক শুধু, বা প্রি পোস্ট একই সাথে হোক, মডিফিকেশন যেভাবেই হোক, মেন নাউন থাকবে একটা ওই নাউন ফ্রেজে। এবং ওই অনুসারে আমাদের সাবজেক্টটা সাব ইয়া ভার্বটাকে চুজ করতে হবে এখানে কোম্পানিজ। সো ভার্ব শুড বি কি হবে? আর ইউ দেয়ার স্টুডেন্টস? হ্যাঁ ভাই আছে। প্লুরাল হবে ভাই, থাকবে। হ্যাঁ, প্লুরাল। হ্যাঁ ভাই। হ্যাঁ, তো প্লুরাল হবে। তো এখানে আমি কি বলছি যে আমরা ডিসকাশনের মাধ্যমে শিখব। তো আপনারা রেসপন্স করতে হবে, তো মাঝে মাঝে ইন্টারাক্ট না করলে তো বুঝি না যে পদ্মার ওপারে কেউ আছে না নাই। এটা তো বুঝতে হবে আমারও। আর বুঝাইতে পারতেছি কি না আমি, সেটাও তো বুঝতে হবে আমার। ঠিক আছে? সো আমাদের এই ভার্বগুলা সিলেক্ট করতে হবে মেইন যে নাউনটা থাকবে সেই নাউনের ভিত্তিতে। আর ইমরান ভাই পরে জয়েন করেন কেন? ভাই পরে জয়েন করি নাই তো, ফার্স্টেই জয়েন করেছি। আমি পরে দেখছি। দেখেন এখানে এই যে এক্সাম্পলস একেবারে দেখাই দিছে। এ সাকসেসফুল ওয়ার্কিং মাদার উইথ চিলড্রেন, মাদার মেইন নাউনটা এখানে প্রি মডিফিকেশন হয়েছে অ্যান্ড পোস্ট মডিফিকেশনও আছে, দেন ইজ। ঠিক আছে? এখন অনেকে মনে করতে পারে এগুলা হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্স না। ওই যে আমি কিছুক্ষণ আগে বলে আসছি যে আপনি হচ্ছে যে সিম্পল সেন্টেন্সকেও কমপ্লেক্স স্ট্রাকচারের মধ্যে ফেলতে পারবেন। কিভাবে? এই যে এইভাবে হচ্ছে যে বড় করতে পারবেন। এ- একটু ঘোরায় দেখাইতে হয় জিনিসটা। এখানে কিন্তু আপনি ইজিলি বলতে পারতেন যে মাদার হ্যাভিং বেবি। কিন্তু এ সাকসেসফুল ওয়ার্কিং মাদার উইথ চিলড্রেন, এখানে হচ্ছে যে এটাকে একটু বড় করা হয়েছে। অর্থাৎ এক্সামিনারকে আপনি বোঝাচ্ছেন যে আপনার গ্রামার নলেজ ভালো আছে। ঠিক আছে? এখানে দেখেন আবার এটা মাদার্স আছে, সো ভার্ব আর হয়েছে। ঠিক আছে? সো এই যে যে মডিফিকেশন এই নাউন ফ্রেজের, এটা যে কোনো স্ট্রাকচারে হইতে পারে। স্ট্রাকচার গুলো আমি কিছুক্ষণ আগে বলছি। ঠিক আছে? স্ট্রাকচার গুলা আমি বলছি, আর এখানে সেই স্ট্রাকচার গুলা দেখা দিছে কিভাবে। ডিটারমাইনার, অ্যাডজেক্টিভ, মেইন নাউন, প্রিপজিশন, ডিটারমাইনার, অ্যাডজেক্টিভ, নাউন, নাউন। ঠিক আছে? এরকম বহু স্ট্রাকচার হইতে পারে নাউন ফ্রেজে। ঠিক আছে? দেখেন আপনি এটা প্রি মডিফিকেশনে এটা যে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এটা অনেক সময় হচ্ছে যে আপনি নাউনের উপর ধরতে পারেন না যে আসলে কি। দেখেন এখানে অনেকগুলা ইয়ে আছে। ইন্টারন্যাশনাল
স্পোর্টস কম্পিটিশন। ঠিক আছে, এখানে মেইন নাউনটা কি বলেন তো? স্পোর্টস। এখানে স্পোর্টস কম্পিটিশন। কম্পিটিশন, এখানে মেইন নাউনটা কম্পিটিশন। ঠিক আছে, এই যে যে আপনি যখন এই যে স্পোর্টস ধরবেন, তখন সেই ক্ষেত্রে দেখা গেল হচ্ছে যে আপনি ভার্ব রং চুজ করতে পারেন। ঠিক আছে, সো এই যে যে ডিটারমাইনার গুলা আছে, ডিটারমাইনার গুলার দিকে ফলো করবেন এবং কোয়ান্টিফায়ারের দিকে ফলো করবেন। তাহলে তো হচ্ছে ভার্ব আইডেন্টিফাই, দোজ স্কিলস প্লুরাল ফর্ম আসবে, ইয়োর সিঙ্গুলার ফর্ম আসবে। এখানে দেখেন কোয়ান্টিফায়ার, এই কোয়ান্টিফায়ার গুলো আপনারা প্রচুর রিডিং এ পাবেন এবং এই কোয়ান্টিফায়ার গুলো আপনার ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে হিউজ একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। ঠিক আছে, সো দেখেন এখানে সিঙ্গুলার আর প্লুরাল কোনটার ক্ষেত্রে কোনটা হবে। যেমন এ সিগনিফিকেন্ট নাম্বার অফ পিপুল, এটা কি হবে? এই যে কি ফর্ম হবে বলেন তো? এই যে পিপুলের জন্য প্লুরাল ফর্ম। এ হাই ভলিউম অফ ট্রাফিক, ট্রাফিক কি সিঙ্গুলার, সো এখানে সিঙ্গুলার আসবে। স্কিলস, রেঞ্জ অফ স্কিলস, স্কিলস এর জন্য প্লুরাল হবে। অর্থাৎ আমরা যখন হচ্ছে যে ক্লিয়ারলি শিওর হইতে পারবো না যে আমাদের মেইন নাউনটা কি, যে কোনটা সাবজেক্ট হিসেবে বসতেছে, তাহলে ভার্ব আইডেন্টিফাই করার জন্য ডিটারমাইনার বা কোয়ান্টিফায়ারের দিকে তাকাইতে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে যে ওই একটা জিনিসকেই বোঝানোর চেষ্টা করছে, যে হচ্ছে যে কোথায় হচ্ছে সিঙ্গুলার ভার্ব আসবে, কোথায় হচ্ছে যে প্লুরাল ভার্ব আসবে। এছাড়া নতুন কিছু এখানে বলা হয়নি। যে আমাদের এই যে 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 উদাহরণগুলো চলতেছে, এগুলা সব হচ্ছে যে এই যে নাউন ফ্রেজের ভার্বটা কি হবে সেগুলার উদাহরণ চলতেছে। সো আমরা বেশ কয়েকটা দেখছি, বাকিগুলার জন্য হচ্ছে যে এখানে লেখা আছে, বই তো আপনাদের কাছে আছেই। সো বাকি রুলস গুলা হচ্ছে যে আপনারা দেখতে পারেন। শুধু ভার্বের জন্য যে কি ভার্বটা হবে সিঙ্গুলার আর প্লুরাল। ঠিক আছে, দেখেন এখানে কিছু এক্সাম্পলস দিছে নাউন ফ্রেজের। পিপুল উইথ এ বিগ ইনকাম আর অবভিয়াসলি সাকসেসফুল ইন লাইফ। এখানে আর আসলো কেন বলেন তো? নাউন হচ্ছে প্লুরাল, পিপুল। পিপলের জন্য, পিপুল, হ্যাঁ। পিপুল, পিপুল উইথ এ বিগ ইনকাম আর অবভিয়াসলি সাকসেসফুল ইন লাইফ, ইজ ইট ট্রু? নট ট্রু। In practical, it's true, but in bookish knowledge, it's completely untrue. অনেকেই বলে টাকা থাকলে সুখ আসে না, আসলে এটা হচ্ছে যে আহ, নিজেকে বুঝ দেওয়ার একটা ইয়া, কি বলবো এটাকে, মিথ্যা আশ্বাস, এছাড়া আর কিছু না। Grapes are sour. ভাই এটা সান্ত্বনা, ভাই সান্ত্বনা। এটা সান্ত্বনা ছাড়া আর কিছু না, কিছুই না। সো এখানে আমাদের যে উদাহরণগুলা দিছে,
এই এই পোর্শনটা যদি আপনি পড়েন তাহলে হচ্ছে যে বুঝবেন যে নাউন ফ্রেজ কিভাবে হচ্ছে যে আমাদের আহ, আপনি হচ্ছে যে একটা সাবজেক্টকে কিভাবে বড় করবেন, একটা নাউনকে কিভাবে বড় করবেন। অর্থাৎ আপনি একটা সেন্টেন্সের সাবজেক্ট চুজ করতে চান, নিজে থেকে একটা সাবজেক্ট নিবেন, and ওই সাবজেক্টটাকে হচ্ছে যে আপনি বড় করতে চাচ্ছেন। ঠিক আছে? তো বড় করা লাগবে, তো এখন বড় করার জন্য হচ্ছে যে ওর সাথে আপনি কি কি অ্যাড করতে পারেন, সেই জিনিসগুলো অ্যাড করে ওই সাবজেক্টটাকে বড় করে দেন। ঠিক আছে? এগুলা হচ্ছে যে আপনাদের রাইটিং এর মার্কস ইনক্রিজ করতে সহায়তা করবে। এ তো এক। এবং রিডিং এর ক্ষেত্রে যে আপনাদের ওই যে ক্লজ বোঝার বা সাবজেক্ট বোঝার যে দুর্বলতা আছে, এটা দূর হয়ে যাবে। ঠিক আছে? দেন এরপরে আসেন হচ্ছে আমাদের জিরান্ড। জিরান্ড তো হচ্ছে যে আমি কিছুক্ষণ আগে বললাম যে জিরান্ড কি। জিরান্ড হচ্ছে যে ভার্ব প্লাস আইএনজি ওয়ার্ক অ্যাজ এ নাউন। ঠিক আছে? অর্থাৎ যখন কোনো জিনিস ওয়ার্ক অ্যাজ এ নাউন মিন্স হচ্ছে যে নাউন যে ফাংশন গুলা পারফর্ম করতে পারে, সেম সেম অ্যাকশন গুলা ওই জিনিসটাও পারফর্ম করবে। অর্থাৎ তাহলে জিরান্ডো সেম জিনিস পারফর্ম করবে। এখন যদি হচ্ছে যে সে সাবজেক্ট হইতে পারে জিরান্ড, এখন ভার্ব প্লাস আইএনজি অ্যাড হয়ে আবার পার্টিসিপাল হয়। ঠিক আছে? এখন সে যদি কোনো নাউনের পূর্বে বসে, তখন তো অবশ্যই সেটা কি হবে? পার্টিসিপাল হবে। তো তখন সেটা তো আর জিরান্ড হবে না। যেমন এখানে দেখেন এই যে উম দুইটা উদাহরণ দিছে এখানে। কই কই সে উদাহরণ দুইটা? ওয়ার ইজ, ওই যে এই যে উদাহরণটা অ্যাডজেক্টিভ, ওয়ার্কিং মাদার শুড হ্যাভ সাপোর্ট। এখানে এই যে যে ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে কি এই যে মাদার্স নাউনকে কি করতেছে? মডিফাই করতেছে। সো এটা হচ্ছে একটা পার্টিসিপাল। ঠিক আছে? ওয়ার্ক এজ এ অ্যাডজেক্টিভ, সো এটা একটা পার্টিসিপাল। এ এখানে আমার জিরান্ড হতে পারে না। জিরান্ড হইতে হইলে তাকে নাউনের ফাংশন প্লে করা লাগবে, অর্থাৎ নাউনের রোল প্লে করা লাগবে। এখানে দেখেন ওয়াকিং শুড বি এ হিউম্যান রাইট। এইখানে দেখেন ভার্ব প্লাস আইএনজি, এটা কি? এই যে যে কমপ্লিট সেন্টেন্স, এই সেন্টেন্সের সাবজেক্টটা কি বলেন তো? ওয়ার্কিং। ওয়ার্কিং ভাই। ওয়ার্কিং। এই যে এখানে লেখা আছে মেইন নাউন ওয়ার্কিং। সো এই যে যে জিরানটা হচ্ছে যে এটাকে জিরান বলে। এখন এই জিরানটা এটা হচ্ছে মেইন জিরান বা মেইন নাউন। এখন একে যদি হচ্ছে যে আমরা ফ্রেজ করতে চাই, ফ্রেজ, তো এর আগে পরে আমরা ওই যে যে প্রি অ্যান্ড পোস্ট মডিফিকেশন ওয়ার্ডগুলো আছে, ওগুলা অ্যাড করে এই জিরান ফ্রেজটাকে হচ্ছে যে আমরা ইনক্রিজ করতে পারি না, বড় করতে পারি না, নাকি? বলেন তো পারি কিনা?
পারি কি না পারি, বলেন তো। হ্যাঁ, পারা যাবে। হ্যাঁ, কেন পারা যাবে না? কিছুক্ষণ আগে আমি বললাম কি যে নাউন যেসব কাজ করতে পারে জিরান সেম কাজগুলা করতে পারে। সো নাউনকে যদি হচ্ছে যে আমরা আহ ওইভাবে প্রি মডিফিকেশন পোস্ট মডিফিকেশন হচ্ছে যে যদি করে থাকি, তাহলে হচ্ছে যে একে কেন করতে পারবো না? অবশ্যই একেও আমরা করতে পারবো, তবে এর ক্ষেত্রে হচ্ছে যে নাম ভিন্ন হয়। সিম্পল সিম্পল জিরান্ড ফ্রেজ আসে, আর কমপ্লেক্স জিরান্ড ফ্রেজ হয় তখন নামটা। ঠিক আছে, তবে একটা জিনিস রিমেম্বার, অর্থাৎ মনে রাখতে হবে, সেটা হচ্ছে জিরান্ড ফ্রেজ অলওয়েজ সিঙ্গুলার ভার্ব নিবে। কি? জিরান্ড ফ্রেজ অলওয়েজ সিঙ্গুলার ভার্ব নিবে। ঠিক আছে, এই যে এখানে দেখেন লেখা আছে জিরান্ড নাউন ফ্রেজ অর জিরান্ড ফ্রেজ ইজ অলওয়েজ সিঙ্গুলার। যদি সে অলওয়েজ সিঙ্গুলার হয়, তাহলে সে ভার্বটা কি নিবে, বলেন? সিঙ্গুলার ভার্ব নেবে। ভার্ব সিঙ্গুলার নিবে ভাই। অবশ্যই ভার্ব সিঙ্গুলার নিবে। তো নাউনকে যেভাবে হচ্ছে যে অর্নামেন্টস দিয়ে বড় করা গেছে, জিরান্ডকেও বড় করা যায়, তবে জিরান্ডের ক্ষেত্রে নামটা একটু ভিন্ন আসে। সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে সিম্পল জিরান্ড ফ্রেজ অ্যান্ড কমপ্লেক্স জিরান্ড ফ্রেজ। যেমন এই যে এখানে দেখেন, উদাহরণেই চলে আসি। এই যে এডুকেটিং পিপুল, এটা একেবারে সিম্পল। এডুকেটিং পিপুল সিম্পল একেবারে, এটাকে সিম্পল জিরান্ড ফ্রেজ ধরা যায় অ্যাজ এ সাবজেক্ট। এডুকেটিং পিপুল, এখানে এডুকেটিং জিরান্ড, সাপোর্টিং দ্য পুয়ার, হেল্পিং দ্য পিপুল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একেবারে সিম্পল। সিম্পল জিরান্ড অ্যাজ এ সাবজেক্ট, সিম্পল জিরান্ড কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হইতে পারে। অর্থাৎ নাউন যেখানে যেখানে ব্যবহৃত হইতে পারে সেখানে সে ব্যবহৃত হইতে পারে। এখন দেখেন কমপ্লেক্স জিরান্ড, এই যে শোয়িং এল্ডারলি পিপুল রেসপেক্ট। ঠিক আছে, শোয়িং এল্ডারলি পিপুল রেসপেক্ট ইজ এ মাস্ট। এখানে এই যে যে পার্টটা, এটা কমপ্লেক্স জিরান। ঠিক আছে, অর্থাৎ জিরানকেও আপনি কমপ্লেক্স করতে পারতেছেন। এখন এটা তো একটা সিম্পল সেন্টেন্সই, কিন্তু আপনি স্ট্রাকচারটা কমপ্লেক্স করছেন। এই জিনিসটা হচ্ছে কমপ্লেক্স। ওই যে যে আমি অলওয়েজ বলি যে রাইটিং এর টিচাররা, এক্সামিনাররা কমপ্লেক্স স্ট্রাকচার দেখতে চায়। কমপ্লেক্স স্ট্রাকচার মিন্স যে ওই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে কমপ্লেক্স, সেটা না। এই সেন্টেন্সের স্ট্রাকচার গুলা কমপ্লেক্স। ঠিক আছে, এই যে গিভিং ডিসেবলড পিপুল সোশ্যাল বেনিফিট ইজ এ মাস্ট। ঠিক আছে, অর্থাৎ এটাকেও আমরা নাউন ফ্রেজকে যেভাবে হচ্ছে যে প্রি মডিফিকেশন পোস্ট মডিফিকেশন করছি, আহ জিরান্ডের ক্ষেত্রে হচ্ছে যে প্রি পোস্ট নাই, এটা সিম্পল অ্যান্ড কমপ্লেক্স। কমপ্লেক্সের ক্ষেত্রে হচ্ছে যে জিরান্ডের পরে কিছু অ্যাডজেক্টিভ নাউন ওয়ার্ড অ্যাড করে দিতে হয়। ঠিক আছে, বা অ্যাডভার্ব অ্যাড করে আপনি ওটাকে কমপ্লেক্স করতে পারেন। ঠিক আছে, আরো কিছু ব্যবহার দেখাইছে যে কোথায় কোথায় ব্যবহৃত হইতে পারে। অর্থাৎ এই যে যে অবজেক্ট জিরান্ড ফ্রেজ, এই যে অবজেক্ট হিসেবে কিছুক্ষণ আগেই বললাম, কমপ্লিমেন্ট হিসেবে জিরান্ড ফ্রেজ, অর্থাৎ নাউন যে সব জায়গায় বসতে পারে, নাউন ফ্রেজ এন্ড জিরান্ড ফ্রেজ সব জায়গায় সেম ওয়েতে বসতে পারে। এখন এই জিনিস দুইটা কেন এখানে এই টপ এতগুলা ফ্রেজ
আছে। তারপরে এই দুইটাই কেন আমরা ডিসকাস করলাম, কারণ এই দুইটা আইএলটিএস এর রিডিং এর মধ্যে আপনি পাবেনই, এবং রাইটিং এ আপনাকে লেখা লাগবে। ঠিক আছে, এই জন্য হচ্ছে যে এই দুইটা জিনিস ক্লিয়ার করা হলো। সো ক্লজের ডিটেলসে যাওয়ার আগে, ক্লজও তো একটা ইম্পর্টেন্ট ইস্যু, এই এটা ডিটেলসে যাওয়ার আগে এই যে লিজের এখান থেকে অবশ্যই এই দুইটা পোর্শন, প্রত্যেকটা সেন্টেন্স আপনারা ভালোভাবে পড়বেন।